জাতীয় সরকার, যেহেতু জাতীয় সরকার হয় না, এখন একটা সরকার হচ্ছে নির্দিষ্ট আপনার বলা চলে বলয়ের লোকজনের, এবং সেখানে এই যে ছাত্ররা এনসিপি একটা দল গঠন করেছে, আবার এনসিপির দুজন উপদেষ্টা আছে, তো এনসিপি সরকারের থেকে দল বানাবে, সরকারি সুবিধা নিয়ে দল বানাবে, এটা কি কোনো দল মানবে? যে কারণে কিন্তু আমরা বলেছি শুরুর দিকে সরকারের যে গ্রহণযোগ্যতা ছিল বা রাজনৈতিক দলগুলোর যে সমর্থনটা ছিল, এখন কিন্তু সরকারের কিছু কর্মকাণ্ড উপদেষ্টাদের বক্তব্যে এখন সেই সমর্থনটা তারা হারাচ্ছে। সেই জায়গা থেকে আমি বলেছি যে শুরুর দিকে আমরা 2 বছর জাতীয় সরকার, এবং গতকালকে আমাদের সংস্কার কমিশনের যে প্রস্তাবনা, সেখানে আমরা বলেছি যে সরকার যদি আপনার এই সংস্কারগুলো বাস্তবায়ন করতে চায়, তবে অবশ্যই এই সরকারকে জাতীয় সরকারে রূপান্তর করে অধ্যাদেশের মাধ্যমে এই সংস্কারগুলো বাস্তবায়ন করবে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে, অন্যথায় তারা পারবে না। কিন্তু সেই জায়গা থেকে আমি এইটুকু বলবো যে যারা এখন সত্যিকার অর্থেই যারা এই এনসিপি কে কেন্দ্র করে কিছু নতুন সুবিধাভোগী লোক তৈরি হয়েছে, যারা আগে কোনোদিন মিছিল মিটিংয়ে দেখিনি, রাজপথে দেখিনি, এখন তারা সমন্বয়ক, বড় বড় নেতা, এখন তারা মনে করছে যে আমরা যারা নির্বাচনের কথা বলছি তাদের খাবার তো বন্ধ হয়ে যাবে। যেই কারণে অনেকে ইন্টেনশনালি সোশ্যাল মিডিয়ায় এই ক্যাম্পেইনটা করছে যে বিপিনুর সকালে এক কথা বলে বিকেল এক কথা বলে। সোশ্যাল মিডিয়া একেবারেই এটা অনেক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্যাম্পেইন, রাজনৈতিকভাবে ড্যামেজ করার জন্য, চরিত্র হনন করার জন্য। এইটুকু আমরা বলতে পারি খালেদ ভাই, আপনাকে আওয়ামী লীগের আমলে আমার মনে আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আপনার একটা প্রোগ্রামে এসে বলছিল যে আপনার এই প্রোগ্রামটাতে তারও ভালো লাগে। এখন দেখেন আপনাকে কিন্তু অনেকে গালি দিচ্ছে, আবার আওয়ামী লীগের দালাল কাছিবাদের দোষর বলে। অথচ আপনি যখন আওয়ামী লীগের আমলে ছাত্রলীগ কিংবা অনেকে এসে করা প্রশ্ন করেছেন, তখন আমরা তালি দিয়েছি, এখন আবার আমরা গালি দিচ্ছি। এই যে আমাদের যে একটা স্বভাব, এই যে একটু বলি খালেদ ভাই, এই যে আমাদের যে মানে বলবো যে সস্তা একটা যে স্বভাব, আমার পক্ষে গেলে তালি, বিপক্ষে গেলে গালি, এইখান থেকে যদি আমরা জাতিকে বের করে নিয়ে আসতে না পারি, আমাদের সোসাইটিকে যদি সচেতন না করতে পারি, তাহলে কিন্তু আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি, রাষ্ট্র সংস্কারের কথা বলছি, এগুলো কিন্তু টেকসই হবে। আমাদের মানসিকতার পরিবর্তন। আমার মনে হয় এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। তবুও সোশ্যাল মিডিয়াতে যেহেতু আমার বিরুদ্ধে একটা সোশ্যাল মিডিয়াতে কথা আছে, যদিও এই প্রশ্ন আপনাকে অনেকবার করেছি, তারপরে এই প্রশ্ন আপনাকে আরেকবার করছি, এটা যদি আপনি হ্যাঁ বা না বাইনারিতে জবাব দেন তাহলে এটা সুবিধা। আপনি কি আসলেই মোরশেদের টাকা পেয়েছেন জনাব নূর? অনেকে বলেছেন এই প্রশ্নটা আপনাকে করি না, আপনাকে প্রশ্নটা আগে আমাদের আপনি হ্যাঁ বা না বলে দেন, আমার ব্যাখ্যা দেওয়ার দরকার না। না আমি ব্যাখ্যা দেওয়ার দরকার আমাকে। এই কথাগুলো বারবার আনাই হচ্ছে আমাদের রাজনৈতিক ড্যামেজ করার জন্য। আসলে এইটা নিয়ে অনেক উত্তর দিয়েছি, ব্যাখ্যা দিয়েছি। আমি এটা বলবো যে যারা এগুলো আমার বিরুদ্ধে অভিযোগ যে আমি আপনাকে নাকি এই প্রশ্ন কখনো করি নাই, যদি আমি আপনাকে এই প্রশ্ন অসংখ্যবার করছি, আমার বিরুদ্ধে এটা হচ্ছে আপনার অভিযোগ। অথবা আপনি কি না বললেন কিনা যে না মানে না বলছেন না হ্যাঁ বলছেন, সেটা একটু বলুন। এটা তো প্রমাণ ভাই, এটা অসংখ্যবার বলেছে, এটা বিভ্রান্তিকর বিষয়, এটা একটা প্রোপাগান্ডা ছিল, সেটা তো প্রমাণ। ওকে ঠিক আছে, আমার কাছে আমি একটু জনাব জোনাসের কাছে যাই। জনাব জোনাস, একটা জিনিস হলো যে অনেকের আশঙ্কা থাকলেও দেখেন বাংলাদেশের রাজনীতিতে যারা সক্রিয় রাজনীতিবিদ আছেন, আমি জোনায়েদ সাকিব ভাইকে আমার মানে আমি ওনার সবচেয়ে ঘনিষ্ঠ বলে বিভিন্ন জায়গায় দাবি করি, অনেক জায়গায় এক লাইন উপরে গিয়ে বন্ধুও বলি, যদিও সাকিব ভাই আমার থেকে অল্প একটু বড়। কিন্তু আমি আপনার কাছে এই প্রশ্নটা করতে চাই, সাকিব আপনি তো দীর্ঘ এটা বলে কি সাকিবের পক্ষে আপনার অবস্থানটা জানাই দিলেন? হ্যাঁ, আমি সাকিবের পক্ষে অলওয়েজ, কিন্তু আমি প্রশ্নটা করতে চাই যে আপনি তো আসলে রাজনীতিকে বিশ্লেষণও করেন, তো সেই ক্ষেত্রে 5 আগস্টের পরে যে একটা জরুরি অবস্থা জারি হয় নাই, সেনাবাহিনী যে আসলে একটা কি ক্ষমতার মধ্যে এটা বসে নাই, এটার একটা সিগনিফিকেন্স ছিল, যেটা আপনার সঙ্গে আমার সঙ্গে অনেকবার আলোচনা হয়েছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠন থেকে দেশ পরিচালনায় সেনাপ্রধান সেনাবাহিনী প্রত্যক্ষভাবে জড়িত। এমনকি আমরা জনাব হাসান আব্দুল্লাহর কথা কিন্তু আইএসপিআর এর বক্তব্য দিয়ে অস্বীকার করা হয় নাই, বলা হয়েছে যে একটা অন্য পরিস্থিতিতে এই কথাটা বলা হয়েছে। কিন্তু এই যে প্রকাশ্যে অপ্রকাশ্যে মিটিং করা, নির্বাচন নিয়ে মন্তব্য করা, কে থাকবে না থাকবে এটা বলা, এইটা এই ক্যান্টনমেন্টের এই সক্রিয়তা আপনি কিভাবে দেখেন সাকিব ভাই? আমাদের অনেকগুলি প্রশ্ন আছে, আপনি যদি একটু ছোট করে বলেন, আমি একটু নূরকেও জানতে চাইবো যে আসলে ক্যান্টনমেন্টের এই সক্রিয়তা বাংলাদেশের রাজনীতির জন্য বা আপনি কিভাবে দেখেন সাকিব ভাই? আচ্ছা, আপনার আগের বিষয়ে যেটা আপনি বললেন মাথার উপর দিয়ে গেছে, সেই বিষয়ে কিছু কথা বলতে চাই, তবে এই প্রশ্নটাকে আমি দ্রুত উত্তর দিই। জি, দেখুন, আমরা তো গণতান্ত্রিক রাজনীতি চাই এবং সেইখানে সেনাবাহিনীর রাজনীতিতে হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। সেনাবাহিনী দেশ রক্ষার কাজ করবে, তার পেশাদার সেনাবাহিনী হিসেবে গড়ে উঠবে, তার মর্যাদা, সেই প্রতিষ্ঠানকে গড়ে তোলা আমাদের কর্তব্য। এখন এই যে 5ই আগস্টের আগে সেনাবাহিনীর যে ভূমিকাটা, সেটা একটা পর্যায়ে এসে অনেকটা খুবই গুরুত্বপূর্ণ জায়গায় চলে এসেছিল। সেনাবাহিনী জনগণের উপর গুলি চালাবে নাকি সেনাবাহিনী আসলে এই জনগণকে মানে জনগণের সাথে একটা মুখোমুখি হবে না, সেই জায়গাটাতে সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়েছে যে তারা জনগণের মুখোমুখি হবে না এবং তারা জনগণের উপর গুলি চালাবে না। সেটা আমরা সেনাপ্রধানের মিটিং এর মধ্য দিয়ে সেনাবাহিনীর সাথে মিটিং এর পরে তার বক্তব্য শুনেছি। এবং একদিক থেকে বলা চলে যে এই অভ্যুত্থানে জনগণের যে উত্থানটা ঘটেছে তার সাথে সেনাবাহিনীও একভাবে কি বলতে পারেন যে তার সাথে যুক্ত হয়ে পড়েছে অথবা তার সমর্থনে এসে দাঁড়িয়েছে। এবং এইখানে আমরা যখন অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে সেই ক্ষেত্রেও তাদের একটা মানে এই অন্তর্বর্তী সরকারের কে সমর্থন করা, তাকে সফল করে তোলার জন্যই তারা তাদের ঘোষণাটা দিয়েছে। তো এই ক্ষেত্রে যেটা হয় যে সেনাপ্রধানের সাথে যদি কেউ গিয়ে কোনো আলোচনা করতে চায়, আলোচনা করে, তাহলে তো সেটা মানে এখন তাদের দায়িত্বের ব্যাপার। তো সেই দিক থেকে তিনিও একটা প্রতিষ্ঠান চালান। এক হচ্ছে তিনি বলতে পারেন যে আমি কারোর সাথে আলোচনা করব না, আরেকটা হচ্ছে যে তার সাথে কেউ আলোচনা করতে গেলে তিনি তার মতামত দিতে পারেন। তো তার মতামতের জায়গাটি যেটা আমরা মানে মোটামুটি পাবলিকলি শুনেছি যে তিনি একটা এই সরকারের যে কর্মকাণ্ড সেটাকে তারা তাদের প্রতিষ্ঠানের জায়গা থেকে সর্বাত্মক সহযোগিতা এবং সফল করার জন্য কাজ করছেন এবং তারা রাজনৈতিক উত্তরণটা
নির্বাচনের মধ্য দিয়ে যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে সেই প্রক্রিয়াটাকে চান, সেটা সেনাপ্রধানের বক্তব্যের জিস্ট হিসাবে আমি যদি বলি। তো সেটা বলার ক্ষেত্রে এটা ঠিক যে আপনি আইনি দিক থেকে দেখলে সাধারণ মানে বাস্তবতায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই ধরনের সেনাপ্রধানের বক্তব্যটাই আসলে মানে আসার কথা না, কিন্তু যে বাস্তবতার মধ্যে এসছে তিনি হয়তো কোথাও বলেছেন এবং সেই বিষয়ে প্রতিক্রিয়াও হয়েছে সমাজে। আমার মনে হয় যে এই বিষয়ে সরকার এবং সেনাবাহিনী আলোচনা করে তাদের নিজস্ব যে জুরিসডিকশন, তাদের নিজ নিজ কাজের এলাকা এবং এখতিয়ার সেটা ঠিক করে নেবেন এবং সেটাই হয়তো মঙ্গল হবে। আমি একটু ফিরি আপনার ইয়েতে, আপনার মাথার উপর দিয়ে যেটা গিয়েছে। আমি দেখুন আমার মনে হয় তো আমি আমাদের দিক থেকে আমরা আমাদের প্রস্তাবটা খুব স্পষ্ট করে বলছি এবং আমাদের মনে হয় যে 5ই আগস্টের আগেও আমরা যেমন কনসিস্টেন্ট বক্তব্য দিতাম, 5ই আগস্টের পর থেকেও আমরা কনসিস্টেন্ট বক্তব্য দিয়েছি। এক, আমরা বলেছি যে আমাদের ন্যূনতম জাতীয় ঐক্য রক্ষা করতে হবে। ফ্যাসিবাদী সরকারের পতনের পরে ফ্যাসিবাদকে বিলোপ করে একটা গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণ করতে হলে